আমরা এই বাড়িটা ছেড়ে খুব তাড়াতাড়ি একটা অন্য বাড়িতে শিফট করছি। হ্যাঁ, ঠিকই শুনছো, আমরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে সব কিছু সহ্য করা যায়, বাড়িওয়ালার কিন্তু অশান্তি সহ্য করা যায় না। প্রীতম সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমিও নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি। তার মধ্যে হচ্ছে আমাদের ঘরের জ্বালার থেকে বেশি পরের জ্বালা। সেই কারণে ভাবলাম এত জ্বালার দরকার নেই, ঘরটা ছেড়েই দিই। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমার এই যে মেকআপের ট্রলিটা আছে, এটাকে সুন্দর করে গোছাবো। হ্যাঁ জানি, এই ঘরে গোছানো বাগানো কিছু করার নেই। এই তো গুছিয়ে বাগিয়ে এখনও পর্যন্ত সব কিছু জিনিস উঠতেই পারলাম না, তার মধ্যে নাকি শুনছি ঘরটা ছাড়তে হবে। অনেকেই বলছো এই তো 1 মাস হলো তোমরা এই ঘরটাতে এলে, আবার তোমাদেরকে চেঞ্জ করতে হবে। কিছু করার নেই গো, আমরা এইভাবে অশান্তি নিয়ে তো থাকতে পারবো না। কথায় কথায় এত রোগ টোগ তো নেওয়া যায় না। আর আমরা কি ফ্রিতে থাকছি বলো? আর ফ্রিতে থাকতে যাবোই বা কেন? কেউ ফ্রিতে থাকতে দিলেও থাকবো না, কারণ আমি জানি এখনকার দিনে মানুষ আর যাই করুক আর না করুক, ফ্রিতে তো তোমার জন্য কিছুই করবে না। নিশ্চয়ই তার পিছনের কিছু না কিছু স্বার্থ লুকিয়েই থাকবে। তো যে জিনিসগুলো ছিল সেগুলোকেই আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। আমাকে আমার বাবা মা বরাবর একটা জিনিস শিখিয়েছে, চুপ থাক, চুপ থাক, কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হবে। লোকে তোকে খারাপ বলবে। এখন একটা জিনিস বুঝে গেছি, লোকে আমাকে খারাপ বললেও আমি আর চুপ অন্তত থাকবো না। যা হবে আমার সাথে সেটাই তুলে ধরবো। খারাপ বলুক না কেন, আমি চুপ থাকলেও মানুষ আমাকে খারাপ বলবে, আর মুখ খুললেও খারাপ বলবে। তার থেকে ভালো মুখ খুলে খারাপ হওয়া ভালো। তো এখানে আমি বানাচ্ছিলাম, একটু রাইসটাকে ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে ওই জিরে, একটু গরম মশলা দিয়েছিলাম, আর কালকের একটু ভাতটা ছিল সেটাকেই একটু জিরা রাইসের মতো করে ভেজে নিচ্ছিলাম। কালকে রাতে আর খাওয়া হয়নি। এইসব অশান্তির জ্বালায় আমার আর ভালো লাগে না মাঝে মাঝে। তো কালকে ভাতটা পুরোটাই জানো তো ফ্রিজে রাখা ছিল, সেটাকেই একটুখানি বিরিয়ানির মশলা, একটুখানি নুন, একটু মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর রাতের খাওয়ার জন্য ভাবছিলাম যে পনিরটা বানাবো। পনিরটা ছিল, একটু পালং শাকও ফ্রিজে ছিল, তাই ভাবলাম এইটাকে একটুখানি জিরে দিয়ে সব কিছু দিয়ে ভেজে দিই, খাওয়া হয়ে যাবে। আজকে বলতে পারো রান্নাটা পুরোটাই নিরামিষই হয়ে গেছে। দুপুর আর রাত দুদিকেই হয়ে গেছে। এটা একটুখানি তেল দিয়েছি, সাদা তেল, তার মধ্যে দিয়েছি আদা, জিরে, ধনে আর একটু টমেটো, সব কিছু মিলিয়ে একটু বেটে নিয়েছি। আর একটু কাজুও দিয়েছি এর মধ্যে, কিন্তু মশলাটার মধ্যে এই পালং শাকটাকে সেদ্ধ করে মানে বেটে রেখেছি, সেটাকেই দিয়ে দিলাম এর মধ্যে। একটুখানি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি পনিরটা অ্যাড করে নেব। তো এই যে দেখো, পনিরটাকে অ্যাড করে নিলাম। অনেকেই বলেছো কাঁচা পনির কেন অ্যাড করো, ভেজে করবে। আমরা কাঁচা পনিরটাই খেতে বেশি ভালোবাসি ভাজা পনিরের থেকে, তাই আমরা কাঁচা পনিরটাই অ্যাড করি। তো এখানে কাঁচা পনিরটাকে অ্যাড করে দিলাম। একটু ফুটে আসলে এখানে অর্ককে খেতে দিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এই কদিন কি হচ্ছে জানো তো, চিন্তায় চিন্তায় রাতে ঘুম হচ্ছিল না, তো তারপরে সকালে উঠতে দেরি হচ্ছিল। তো এবার থেকে আমি আর প্রীতম ভেবেছি যা হবে ঠিক হবে, ভালোর জন্যই হবে, এত চিন্তা করে কোনো লাভ নেই। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই ঘরের এই প্রবলেমটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা কেউ ভেবো না যে আমরা ঘরটা ছেড়ে দেবো বলে দেখাচ্ছি, বাট এটা অনেক দিন ধরেই ভিডিওটা ছিল আমার কাছে, ভাবলাম একটু দেখাই। এটা কী বলো তো, বিছে এইরকম করে দেয়ালে বিছে উঠে থাকে। তো বুঝতে পারছো তো, আমরা এমনিতেও ভাবছিলাম পুজোর পর ঘরটা ছাড়বো, বাট এখন যেহেতু এই প্রবলেমটা হয়েছে, তো দেখা যাক কতদিনের মধ্যে ছাড়তে পারি। ঘর পেলে অবশ্যই ছেড়ে দেবো ঘরটা তাড়াতাড়ির মধ্যে। এখানে অর্ক ঘুম থেকে উঠে গেছিলো, কিছু একটা ভয় পেয়ে উঠে গেছিলো, তাই আমি বললাম আবার শুয়ে পড়। ওই কারণে রাতের বেলায় আমরা মশারি টাঙিয়ে শুই। অর্কর গায়ে যদি কিছু কামড়ে দেয় বা আমাদেরই কি যদি কিছু কামড়ে দেয়, আমরা বুঝতেও পারবো না। তো এখানে ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে এই ঘরটা আমি যতই সুন্দর করে সাজাই না কেন, তোমরা যেই রকম এক্সপেকটেশন রাখছো সেই রকম কিন্তু এক্সপেকটেশন এই ঘরে আসবে না। আসলে কিছু কিছু ঘর বিশেষ থাকে যেগুলোতে যতই ভালো ভালো পর্দা দিই যাই দিই, ভালো লাগে না। এই পর্দাগুলো ওই ঘরে কত সুন্দর লাগতো বলো, আর এই ঘরে কেমন লাগছে। তো একটা সব কিছুরই মানে বলতে পারো পরিস্থিতি জিনিসটা বোঝাতে হয়। তো যাই হোক, এখানে ঘরের চাদরটা চেঞ্জ করছিলাম। এখানে প্রীতম কাজেও যাবে, তো সেই কারণে একটু ওই যে ফোনে কথাও বলছে, আর আমি ওকে বলছিলাম একটু ধরে দাও, কারণ চাদর মনে হয় দুজন মিলে ধরে পাতলে তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর পাতাও যায়, সমানভাবে সব দিকটা গোজা যায়। অনেকেই আমাকে বলেছিলে এই গদিটার মধ্যে এটা কি পাতা রয়েছে, এটা হচ্ছে তোষক। আমাকে সবাই বলেছিল একটু তোষক পাততে, তো এতে বলে নাকি বিছানার চাদর নড়ে না, সরে না। কিন্তু আমার আগেও কিন্তু বিছানার চাদর নড়তো সরতো তেমন না, মানে অর্ক ঝাপাঝাপি করলে যাতে
তোষকই পেতে রাখি আর যাই পেতে রাখি সেই নড়াচড়া করে। জানো তো এখনকার দিনে যারা চুপচাপ থাকে, যারা বলে যে না কোনো ঝগড়া অশান্তি করবো না, তাদের কপালে কিন্তু প্রচণ্ড অশান্তি জোটে। তো আমি আর প্রীতম এবার থেকে ভেবেছি কেউ কিছু বলতে, মানে এটা এখন না, এই বাড়িতে আসার পর থেকেই ভেবেছি যে এবার থেকে কেউ কিছু বললে তার উল্টা রিপিট আমরা তো দেবই, আমরা চুপচাপ অন্তত থাকবো না। কারণ অনেক চুপচাপ থেকে নিয়েছি, অনেক ভালো মানুষই হয়ে গেছি। এর থেকে খারাপ বাজে মেয়ে হওয়াটা অনেক ভালো। মুখের উপর চটর পটর করে কথা শোনানোটা খুব দরকার। আমার ছেলে কিন্তু পারে, আমরাই উল্টে মাঝে ওকে তখন বলতাম যে এরকম করে উত্তর দিতে নেই, কিন্তু এখন আমরা বুঝতে পারছি এই রকম পরিস্থিতিতে এই রকমটাই হওয়া দরকার। এখন মাঝে মাঝে মনে হয় ভুল করলাম, ছেলেটাকে এরকম শিখিয়ে শিখিয়ে এখন আবার আমার ছেলে উত্তর দিতেই পারে না। তখন এত স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিত, সেটা ভুলটাকে ভুলই বলতো। আচ্ছা আরও একটা কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড আর মানে অসম্মান করা কাউকে, দুটো কিন্তু এক না। স্ট্রেট ফরওয়ার্ড মানে হচ্ছে সত্যের সাথ দেওয়া। আর আমি একটা কথাই বলবো, কাউকে ছোট করে অসম্মান করে কথা বলতে কিন্তু আমার ছেলেকে অন্তত শেখায়নি। তাই তার সাথে যতই খারাপ হোক না কেন, সে কিন্তু চুপচাপ চলে আসে সেই জায়গা থেকে, কখনো টুটাও করে না। দেখো এই পর্দাগুলো টাঙিয়েছিলাম, এই সবেই ঘরগুলো আস্তে আস্তে একটু গোছাচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে ঘর শিফটিং করলাম যখন কী পরিমাণ ধকল হলো। টিভি যখন লাগালো তখনও খরচা হলো, এসি লাগাতে খরচা হলো, সবই খরচা হলো, কিন্তু আমাদেরকে আবার নাকি রিপিট করে এই খরচাগুলো আবার করতে হবে। আবার না মাঝে মাঝে ভাবছি আর ভীষণ পরিমাণে হাসি পাচ্ছে যে হয়তো ভগবান কিছু ভালো ভেবে রেখেছে, তাই হয়তো এরকম আমাদের দিনগুলো দেখাচ্ছে। তো ঠিক আছে, এই দিনগুলো দেখি আমরা কতটা কি সহ্য করতে পারি। আর এই ঘরে কত জায়গায় পাপোশ দেখতে পাচ্ছ, আমরা এই ঘরটায় ভীষণ ভয়ে ভয়ে থাকি, মানে সত্যি ভয়ে ভয়ে থাকি, এমন না ঘরটা ছেড়ে দিচ্ছি বলে এরকম বলছি, বাট ভয়ে ভয়ে থাকি। কারণ এখানে সাপের উপদ্রব বড্ড বেশি, সব কিছুরই পোকামাকড়ের উপদ্রব বড্ড বেশি। তোমাদেরকে দেখালাম না দেয়াল বিয়ে, এরকম বাথরুমের মধ্যে একটা বড় বিছে আছে। অর্ককে রাতের বেলায় আমি তো একা বাথরুম পাঠাতেও ভয় পাই, মানে এখন আমি একা বাথরুম পাঠাতেই ভয় পাই, যে কোথায় কি কামড়ে দেবে না দেবে সেই ভয়ে। কারণ ও হয়তো অন্যমনস্কার হয়ে যাবে আর হয়তো কিছু একটা বিপদ ঘটিয়ে আসবে। তো যাই হোক, যা হয় জানি ভালোর জন্যই হয়। তো দেখা যাক কত দিনের মধ্যে আমরা এই ঘরটা চেঞ্জ করতে পারি। ভিডিও বানাতে ভাবলাম কটা তোমাদের সাথে উত্তর দিই। আজকে আমি একটু শাড়ি পরে ভিডিও বানাচ্ছিলাম, কারণ আমার ভিডিও ছিল না আর সেভাবে ভিডিও বানানোও হচ্ছিল না। তো ভাবলাম একটু সুন্দর করে সাজগোজ করে ভিডিও বানাই। তো আমার কিছু কথা বলার আছে এই ব্যাপারটা সম্বন্ধে, যে এত ঘন ঘন কেন আমাদেরকে বাড়ি চেঞ্জ করতে হচ্ছে। শাড়িটা পরেছি আগে দেখাই। এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি 300 টাকা দিয়ে। 300 টাকা দিয়ে এটা অনলাইন থেকে নিয়েছি, আর খুব ভালো শাড়িটা, নো ডাউট। দেখছি না কেমন ফ্যাকাসে ফ্যাকাসে আসছিলো। তো ব্যাপারটা কি হয়েছে বলি, আমরা প্রথমে শিলিগুড়িতে ছিলাম, তোমরা দেখেছিলে আমরা শিলিগুড়িতে ছিলাম। তো শিলিগুড়িতে যখন ছিলাম তখন একটা টিনের ঘরে ছিলাম, খুব কষ্ট করেছিলাম, ভীষণ কষ্ট করেছিলাম। কারণ সেই মুহূর্তে আমাদের কাছে এত টাকা ছিল না যে আমরা একটা ভালো ঘর দেখে শিফট করতে পারবো। তাও ওই ঘরটার ভাড়া নিত 3,500 টাকা এরকম, ওই ছোট্ট টিনের ঘরটা তখনকার দিনে 3,500 টাকা ভাড়া নিত। তো আমাদের বাড়িটায় কোনো সমস্যা ছিল না, প্রবলেম ছিল হচ্ছে, তোমরা আমার ভিডিওগুলি দেখো দেখবে, আমি ক্লাউড কিচেন শুরু করেছিলাম। তো তখন না ওই ঘরটাতে ভীষণ অসুবিধা হচ্ছিলো, যেহেতু একটা ছোট্ট রুম আর রান্নাঘরটা একদমই ছোট্ট ছিল, তোমরা দেখেছিলে। তো ওই কারণে একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমরা দেখলাম যে না ঠিক আছে একটুখানি বড় ঘরে যাওয়া যাক। কারণ তখন প্রীতমও টিউশন পড়াচ্ছিল, আর আমিও তোমার ক্লাউড কিচেনটা নতুন করে শুরু করেছিলাম। ক্লাউড কিচেনে ভালোই অর্ডার আসতো, প্রীতমও টিউশন পড়াতো। তারপরে ওই ঘরটাতে একটা সবথেকে বড় সমস্যা ছিল, 3বার চোর এসেছিল। আর ওই চোর মানে ওই একটা আতঙ্ক, রাতের বেলায় আমার ঘুম হচ্ছিল না, পুরো চারিদিকটা ফাঁকাই ছিল। ওই কারণে আরও রাতের বেলায় বাথরুম যেতে হতো বাইরে একদম। তো ওই কারণে আমি ভয়ে বেশি দিন থাকা হয়নি, ঘরটা ছাড়া হয়েছিল। মানে আমরা গেছিলাম হচ্ছে ওই ঢুকেছিলাম হচ্ছে ডিসেম্বর মাস করে, ডিসেম্বরে ঢুকেছিলাম, আর আমরা ছেড়ে দিয়েছিলাম হচ্ছে তোমার ওই মে জুন এরকম করে হয়তো ছেড়েছিলাম ঘরটা। তো ছেড়ে দিয়েছিলাম, তো ওখানে কোনো সমস্যা আমাদের হয়নি। কিন্তু সত্যি কথা বলতে যে ওনারা খুব ভালো মানুষ ছিল, নো ডাউট আমি বলছি। মানে আমরা অ্যাকচুয়ালি শিলিগুড়ি যাওয়ার পর থেকে আমাদেরকে অনেক মানুষ বিপদে ফেলতে চেয়েছিল, কিন্তু ওনারা কিন্তু
শুধু বাড়িওয়ালা ছিল না, বলবো না, ওনারা কিন্তু গার্জেনের মতো আমাদেরকে রক্ষা করেছিল, যেহেতু আমাদের বাবা মায়ের থেকে আমরা দূরে থাকতাম, সেই কারণে প্রচণ্ড পরিমাণে হেল্পফুল ছিল। মানে এরকম বাড়িওয়ালা সত্যিই কম আমি দেখেছি, খুব বেশি দেখিনি। এখনও কন্ট্যাক্ট আছে, তার জন্য না, বাড়ির একজন মেম্বারের সাথে আমরা কথাবার্তা বলি। ওইখানে হলো, তারপরে আরেকটা ঘর শিফট করলাম। ওই বাড়িটাতে তোমরা চোখের সামনেই দেখলে কি হয়েছিল আমার, এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো, ঘরের দোষ না, শরীর খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে ঘর ছেড়ে আমাদেরকে একদম শিলিগুড়ি থেকে ডাইরেক্ট দুর্গাপুর এসেছিলাম। সেই মুহূর্তে যদি আমি না আসতাম এখানে, আমি জানি না আমি সুস্থ হতে পারতাম কি পারতাম না। তো একদম ডাইরেক্ট আমি দুর্গাপুর চলে এসেছি, আর কোনো ঘর শিফট করিনি। আর যদি শিলিগুড়িতে থাকতাম তাহলে ওই ঘরটাতেই থাকতাম। তো ওই ঘরটা তখন ভাড়া ছিল কত, 6.5 নিত, 6.5, যথেষ্ট, ঘরটা ঠিকঠাকই ছিল। এবার শিলিগুড়ির ঘরগুলোর একটা প্রবলেম কী জানো তো, বড্ড স্যাঁতস্যাঁতে, ইঁদুর বিছের এগুলোর প্রবলেম আছে শিলিগুড়িতে, এটা সব জায়গায়। আমি যখন গেছিলাম শিলিগুড়িতে সবাই বলেছিলাম। দুর্গাপুর যখন এলাম তখন আমার বাবা তাড়াহুড়োর মধ্যে একটা ফ্ল্যাট ঘর খুঁজে দিয়েছিল, যে ঘরটাতে আমরা থাকতাম। ওই ঘরের প্রবলেম ছিল এসি নিয়ে, তো আমাদেরকে এসিটা নিয়ে ছেড়ে চলে আসতে হলো। তো প্রবলেমটা ওখান থেকেই শুরু হলো, এসিটার প্রবলেম হচ্ছিল, আর জলের প্রবলেম ছিল প্রচণ্ড পরিমাণে, প্রচুর জলের প্রবলেম ছিল। তো সেই কারণে, তাছাড়া কিন্তু কোনো এমনি বলতে পারবে না যে অন্য কিছু প্রবলেম হয়েছে, কারণ ঘরটা তোমরা দেখেছো ভালোই ছিল, এমনি কিছু প্রবলেম কিন্তু হয়নি। ওখানে একটাই প্রবলেম, এসি, ইলেকট্রিক বিল নিয়ে একটা প্রবলেম চলছিল অনেক দিন ধরেই, আর জলের প্রবলেমটা ছিল। তো যাই হোক, রীতিমতো আমরা দেখলাম যে ঠিক আছে চলো একটা কম বাজেটের ঘরে একটা থাকা দরকার, থাকি। তাও এই ঘরটা বিশাল কম বাজেট না, এটুকু তোমাদেরকে বললাম, একদমই কম বাজেট না। আমি যখন ছাড়বো তখন তোমাদেরকে সবই বলবো, মানে এই অ্যাড্রেস সবই বলবো। তো এরপর এই বাড়িতে আসার পর যেটা হচ্ছে, আমার প্রবলেমটা বলি তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে, ঘরটা আমরা যখন দেখতে এসেছিলাম, আমাদের মোটামুটি দেখো ঘরটা প্রচুর নোংরা ছিল। এবার আমরা যখনই কোনো ঘর যাই না, তখন দেখি প্রচুর নোংরাই থাকে, আমাদেরকে পরিষ্কার করতে হয়। এটা ভিডিও করছি বলে তোমরা জানতে পারছো, এমন অনেক ভাড়াটিয়াদের সাথে হয়, তোমরা জানতে পারো না। আমার কমেন্ট বক্সটা জাস্ট দেখবে তোমরা, তাহলে বুঝতে পারবে যে কী পরিমাণে ভাড়াটিয়াদের জ্বলতে হয় কিছু কিছু বাড়িওয়ালাদের জন্য। তো ঘরটা পরিষ্কার করে দিতে বলেছিলাম, তো ওনারা কি পরিষ্কার করেছিল জানি না, বললো পরিষ্কার করে দিই। তারপরে তোমরা তো দেখতেই পেলে আমরা ঘর পরিষ্কার করেছিলাম, কতটা নোংরা বেরিয়েছিল। একবার না দুবার না, কদিনই আমরা ঘরটা এসে পরিষ্কার করছিলাম। যাই হোক, আমরা থাকবো, সেই ঘরটা আমাদের পরিষ্কার করে নিতে কোনো অসুবিধা নেই। সেই জায়গা থেকে আমি ঘরটা কিন্তু পরিষ্কার করেছিলাম। এবার রং বলেছিলাম করে দিতে, যে ব্রোকার দেখিয়েছিল তার সামনেই বলেছিলাম, তখন বলেছিল যে না রং করার দরকার নেই। এবার তখনই কিন্তু আমি কথা বলে নিয়েছিলাম, ঠিক আছে তাহলে আমি কিন্তু আমার মতো করে নেবো, এটাই বলেছিলাম, আমার মতো করে নেবো। এবার রান্নাঘরটা তোমরা দেখেছিলে, সবাই এসে এক কথাই বলতো যে রান্নাঘরটা ভীষণ নোংরা, ভীষণ নোংরা। ইনফ্যাক্ট আমি ভিডিও করি সেখানেও নোংরা। এনাদের বক্তব্য হচ্ছে রান্নাঘর তো নোংরাই হয়। এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও যে সত্যি কি রান্নাঘর নোংরা হয়। মানে আমি জানি না, কারণ আমি তো রান্নাঘর সবসময় পরিষ্কারই রেখেছি, কারণ আমি ছোটোর থেকে একটা জিনিস জানি যে রান্নাঘর হচ্ছে লক্ষ্মী ঘর। তো রান্নাঘরটাকে আমরা রীতিমতো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজালাম। আমি জানি না এদের অবজেকশনটা কোথায়, আমি যদি জানতাম হ্যাঁ ওদের কোনো কিছু অনেক খারাপ করে দিচ্ছে তাহলে ঠিক ছিল, বাট এখানে তো প্রবলেমটা এখানে না। তো তারপরে ওনাদের সমস্যা হচ্ছে আমাদের গাড়িটা কেন আমরা ভেতরের গ্রিলের ভেতর ঢোকাচ্ছি, ওদের নাকি ঘর ভেঙে যাবে। মানে আমি সত্যি এটা ভীষণ ইললজিক্যাল কথাবার্তা মানে মধ্যে পড়লাম। গাড়ির ভেতরে ঢোকালে মানে ওনাদের গেটের সামনের গেটে তালা দেয় না, আমার রাতে যে গাড়িটা থাকবে সেফটিটা কোথায় আমার। ওনারা বলছে একটা চাবি কিনে চাবি লাগিয়ে দিতে, ঠিক আছে, বলছে আমাদের কাছেও একটা চাবি রাখতে, ওনাদের কাছেও নাকি একটা চাবি রাখতে হবে। সেটা আমরা কেন করব? ওনারা তো বাড়ির ওনার, এই ঘরটা তো ওনাদের, তো এই বেসিক দায়িত্বগুলো তো ওনাদের নেওয়া উচিত।
যে একটা তালা, ওনাদের একটা তালা লাগতো, ঠিক আছে, সেই তালার চাবিটা ওরা আমাদেরকে দেবে না, বুঝলে তো, আমাদেরকে কিনে আমাদেরকে লাগিয়ে ওনাদেরকে চাবি গিফট করতে হবে, বুঝতে পারছো, এরকম একটা ব্যাপার। তা আমি বলছি আমার দরকার নেই, কারণ এই ঘরটায় আসার পর আমরা ইনভেস্ট করবো না করে করে অনেকটা ইনভেস্ট করে ফেলেছি, অনেকটা ইনভেস্ট করে ফেলার পর আমার মনে হয় না আলাদা করে ইনভেস্ট করা দরকার। তো এতদিন চুপচাপ শুনছিলাম, অনেক কিছুই শুনছিলাম। যাই হোক, আমার ছেলেকেও মাঝে একটা জিনিস ফেস করতে হয়েছে। আমি একবারও বলছি না, আমার তো বাচ্চা, ওর একটু দোষ থাকতেই পারে, ওকে আমি সেটার জন্য খুব মেরেও ছিলাম, সেদিনকে খুব মেরেছিলাম। পরে যখন জানতে পারি ভীষণ রাগ ওঠে ব্যাপারটা যে কী হয়েছিল। বাট আমার ছেলেকে শাসন করব আমি, ওনাদের রাইট কোথায়? থাপ্পড় মারবো, চড় মারবো, নেক্সট টাইম দেখলে মেরে কান সোজা করে দেবো, বা মানে যাতা ভাষা। তো ওনাদের রাইটটা কোথায়? মানছি বয়স্ক লোক, আমি কথা বলতে বলেছি, তো ওনাদের রাইটটা কোথায় সেটা বলার। ওনারা যদি আমাকে এসে বলতেন, আমি তো শাসন করছিলাম, তো ঠিক আছে, সেটাও আমি মুখ বুঝে সেদিনকে চুপ করেছিলাম। আমি ওকে বলেছি ঠিক আছে বাজে, বাট বিশ্বাস করো এত পদে পদে অবজেকশন পাচ্ছি। আমি ভেবেছি আমরা যে ব্রোকারটা দিয়ে এই হয়েছে তাকে গিয়ে তো প্রথম কথা আমি বলবোই, হ্যাঁ, অ্যান্ড ঘরটা আমরা ছাড়বো খুব তাড়াতাড়ির মধ্যে, তাই ঘরও দেখছি। হ্যাঁ, তোমাদের ইয়েতে থাকলে বলো। এবার তোমরা বলবে বৃষ্টি তোমরা এত কিছু করার নেই না, আমরা ভিডিও করছি তাই তোমরা জানতে পারছো। এমন অনেক প্রবলেম ফেস করতে হয়েছে অনেককে জীবনে এই ভাড়া বাড়ি নিয়ে, যাদের আমাদের থেকেও হয়তো খারাপ দশা, এরকম একটা প্রবলেম ফেস করতে হয়েছে। তো আমি সত্যি রীতিমতো অনেকে বলছো যে বৃষ্টি এত ঘন ঘন ঘর, কিছু করার নেই, আমাকে চেঞ্জ করতেই হবে। আমার যেখানে অসুবিধা হচ্ছে, আমার বাচ্চাকে ছাড়তে ভয় লাগছে ভাইয়ের। এবার বলি আমি যখন যাই বাইরে, আমাকে তো ঘরের প্রত্যেকটা, যেহেতু যেগুলো আমি যেখানেগুলো ইউজ করছি সেগুলো তো আমাকে তালা মারতে হবে। ওনাদের বক্তব্য আমি কেন তালা মেরে যাই? আমরা কি চোর? আমরা কি নিয়ে নেবো? মানেটা কি? তুমি একটা কথা বলো, বাড়িওয়ালারা 1 থেকে 10 তারিখের মধ্যে যেখানে ভাড়া দেওয়ার কথা আমাদের, ঠিক আছে, 1 তারিখ থেকে ফোন করতে শুরু করে, ভাড়া আসেনি কেন, ভাড়া আসেনি কেন, মানে 1 থেকে 10 তারিখ অবধি ধরা আছে, কারণ প্রীতমের তো পেমেন্টটা প্রত্যেক মাসে এক টাইমে আসে না, অনেক দিনকে কী হয় এদিক ওদিক হয়ে যায়, তো এরকম বলা আছে ওনাদেরকে। তো সেখানে ফোন করে করে যেখানে আমাদেরকে এত অতিষ্ঠ করে দেয়, যেখানে আমরা ঘরে রয়েছি, সেখানে আমি ওদেরকে কোথাকে চিনি? ওরা যখন আমাকে এত এইটুকু ভরসা করতে পারছে না যে ঘরটায় আমি এতগুলো জিনিস নিয়ে থাকছি, আমি কেন বিশ্বাস করতে যাবো ভাই? মানে ওনাদের বক্তব্য আমরা কেন আমাদের ইউজ করা জিনিসগুলো, মানে আমরা যখন ইউজ করছি, অ্যান্ড আমরা যখন এসেছিলাম তখন আমাদেরকে দেখিয়েছিল পেছনের বাগান টাগান সব আমাদের এইটাতেও প্রবলেম যে আমাদের এতগুলো গাছ আছে কেন? আমার গাছে ওনাদেরকে জল দিতেও বলিনি আমি, ওনাদের এত কিসের প্রবলেম? আমাকে না প্রীতম এই ঘরটা শিফট করার পর অনেকেই বলেছিল যে থাক, বুঝতে পারবি, মানে এইদিকেই তো অনেকে থাকে ওর। তো বিশেষ করে একটু যদি আগে জানতে পারতাম, মানে আমাদের ঢোকার আগে যদি একটুখানি অ্যালটমেন্ট পেতাম না, সত্যি এই কাজটা আমরা করতাম না। তারপরে আশেপাশে অনেকেই এখানে চেনা জানা আছে, তারা আমার ভিডিও দেখে, তারাও পর্যন্ত আমাকে বলেছে যে এদের বাড়িতে নাকি ভাড়াটে আর টেকে না। এবার আমি কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, বাট খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে 1 মাসের মধ্যে। অ্যান্ড আরেকটা কারণ আছে যদিও বা, এরা না কী ভাবে বলো তো, এদের বক্তব্য হচ্ছে কি আমার প্রচুর পার্সেল আসে, কোলাবরেশনের জন্য আসে টুকিটাকি। অনেক সময় কী হয়, আমরা যেই ব্র্যান্ডের সাথে একবার কোলাবরেশন করি না, এই যেমন এবারেও আবার পাঠিয়ে দিয়েছে, কোনো ফাইনালও করিনি, ডিল পাঠিয়ে দেয়। তো আমরা যে প্রোডাক্টগুলো আসে, অনেকে অনেক ভাবে কি না, তো আমাদের প্রচুর টাকা আছে। তো কিছু কিছু মানুষ এটা বোঝে না যে আমাকে ভিডিও বানাতে হয়, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার বলবো না নিজেকে, ডেলি ব্লগার। আমি ডেলি ব্লগ বানাই, আমি অনেক কিছু শেয়ার করি, চেষ্টা করি নতুন নতুন কিছু শেয়ার করার, কিন্তু যেটা পারি না করতে আমি। বাট তাতেও ভাই সমস্যা, আমরা আমাদের টাকায় কিনছি, সেটাও সমস্যা।
মানে অনেক কিছু সমস্যা আমি যেগুলো জাস্ট মানে কি বলছি আমি ইগনোর করে যাচ্ছি। আপাতত একটা ঘর খুঁজছি, তোমরাও চেষ্টা করো একটু হেল্প করার। আমি তো সেভাবে তোমাদের কাছে কোনোদিনও কোনোভাবে সাহায্য চাই না, এই ছোটোখাটো সাহায্যগুলো আমি তোমাদের চাই। যারা দুর্গাপুরে দেখছো, এজন সাইডে শুধু বললাম, প্লিজ বিজন চলে যাও না। অনেকে সাগরভাঙ্গা থেকে বলছো, বাট সাগরভাঙ্গা যাওয়া আমাদের পক্ষে পসিবল না। এজন সাইড থেকে যদি কেউ আমাকে একটুখানি সন্ধান দিতে পারো ভালো ঘর, প্লিজ মাথার উপর যেন বাড়িওয়ালারা না থাকে, কেননা বাড়িওয়ালার এক্সপিরিয়েন্স আমার দুর্গাপুরে খুব খারাপ হলো। শিলিগুড়িতে সত্যি বলতে খারাপ ছিল না, সত্যি খারাপ ছিল না। ওখানেও জেঠিমাদের বাড়িতে থাকতাম, ওনারাও বয়স্ক ছিলেন। তো ছেড়ে আসার পর কী হয়েছে সেটা আমি নিয়ে কথা বলতে চাই না, বাট যতদিন ছিলাম ততদিন কোনো আমাদের সমস্যা হয়নি, কোনো রকম সমস্যাও করেনি। এমনকি ঘরের যাবতীয় প্রবলেম ওরা ঠিক করে দিত, যাবতীয় কিছু ঠিক করে দিত। আমার এটুকুই বলা। আর আমার এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু জানিও। আর এই শাড়িটা আমি অনলাইন থেকে 300 টাকা দিয়ে নিয়েছি। তোমরা সবাই বলে 200 টাকা দিয়ে, সরি 300 টাকা না, 200 মানে 300 সামথিং। আর ব্লাউজটাও নিয়েছি। তো আমি কিছু ভিডিও করছিলাম আজকে একাই, প্রীতম নেই, তো ভাবলে একটু আমি ভিডিও শ্যুট করি। এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে জানিও।